আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আজ আমরা কথা বলতে যাচ্ছি ইতিহাসের এমন একটা মুহূর্ত নিয়ে যা সত্যি ভীষণ কৌতূহলোদ্দীপক এবং তাৎপর্যপূর্ণ। আজ আমরা সহিহ বুখারী গ্রন্থে লিপিবদ্ধ একটি বিশেষ ঘটনার একদম নির্মোহ আর কালানুক্রমিক একটা বিশ্লেষণ করব। এই পাঠ্যটিতে এমন একটা সময়ের কথা বলা হয়েছে যেখানে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত, উপস্থিত মানুষদের প্রতিক্রিয়া এবং জ্ঞান সংরক্ষণের পদ্ধতি নিয়ে গভীর কিছু প্রশ্ন সামনে চলে আসে। কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়া শুধুমাত্র মূল উৎসের ওপর ভিত্তি করে আজ আমরা এই ঘটনার একদম গভীরে প্রবেশ করব। তো চলুন দেখে নেওয়া যাক আজ আমরা ঠিক কি নিয়ে কথা বলতে যাচ্ছি। আমাদের আজকের এই বিশ্লেষণকে মূলত 5টি অংশে ভাগ করা হয়েছে। 1. উৎস ও প্রেক্ষাপট। 2. নবীর অনুরোধ। 3. মতানৈক্যের সৃষ্টি। 4. নবীর প্রতিক্রিয়া এবং সবশেষে 5. ইবনু আব্বাসের আক্ষেপ। শুরুতেই আসা যাক আমাদের প্রথম পর্বে, উৎস এবং ঐতিহাসিক প্রেক্ষাপট। এই নির্দিষ্ট পাঠ্যটি সহিহ বুখারীর ৩৯ নম্বর অধ্যায়ের অন্তর্গত, যার শিরোনাম হল জ্ঞানের লিখন। আমরা যদি মূল নথির দিকে তাকাই, এখানে ওবায়দুল্লাহ বিন আবদুল্লাহ বর্ণিত হাদিস ১১৪ ইংরেজি অনুবাদ তুলে ধরা হয়েছে। সূত্র থেকে আমরা জানতে পারি যে এই ঘটনার বর্ণনা মূলত এসেছে ইবনু আব্বাসের কাছ থেকে, আর তা ওবায়দুল্লাহ বিন আবদুল্লাহর মাধ্যমে বর্ণিত হয়েছে। সত্যি বলতে, একটি ঐতিহাসিক দলিল কিভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের হাতে এসে পৌঁছায়, এটি তার দারুণ একটা উদাহরণ। সবচেয়ে চমৎকার ব্যাপার কি জানেন, এই পাঠ্যটি কিন্তু দারুণভাবে বহু ভাষায় সংরক্ষিত হয়েছে। একদিকে রয়েছে মূল আরবি পাঠ, আর ঠিক তার পাশেই রয়েছে এর ইংরেজি অনুবাদ। ঐতিহাসিক পাঠ্যগুলোর ক্ষেত্রে এভাবে মূল ভাষার পাশাপাশি অনুবাদ সংরক্ষিত থাকলে সারা বিশ্বের গবেষকদের জন্য বিষয়টা বোঝা কতটা সহজ হয়ে যায় ভাবুন তো। আর ঠিক এই সংরক্ষণের কারণেই কিন্তু আজ এত শতাব্দী পার হয়ে যাওয়ার পরও আমরা এই ঘটনার বিশ্লেষণ করতে পারছি। এবার একটু সেই সময়কার পরিস্থিতিটা কল্পনা করার চেষ্টা করুন। পাঠ্যটির একেবারে শুরুতেই একটা থমথমে জরুরি অবস্থার ইঙ্গিত পাওয়া যায়। বলা হয়েছে নবীর অসুখ যখন বৃদ্ধি পেল, তার মানে বুঝতেই পারছেন ঘটনাটা এমন এক সময়ের যখন সবাই ভীষণ উদ্বিগ্ন। দিনটা আর 10টা সাধারণ দিনের মতো ছিল না, বরং এটা ছিল বেশ সংকটাপন্ন একটা মুহূর্ত। এবার আমরা যাব দ্বিতীয় পর্বে, নবীর অনুরোধ এবং লেখার উপকরণের আহ্বান। এখানে নবীর সরাসরি একটি উক্তি ঠিক এভাবেই লিপিবদ্ধ রয়েছে। তিনি বলেছিলেন, আমার নিকট লেখার জিনিস নিয়ে এসো, আমি তোমাদের এমন কিছু লিখে দিব যাতে পরে তোমরা আর পথভ্রষ্ট হবে না। একটু খেয়াল করবেন, এখানে কিন্তু খুব সুনির্দিষ্ট একটা উদ্দেশ্যের কথা বলা হয়েছে। তিনি লিখিত একটা নির্দেশনা রেখে যেতে চেয়েছিলেন, যার লক্ষ্যই ছিল পরবর্তীতে মানুষদের পথভ্রষ্ট হওয়া থেকে রক্ষা করা। অর্থাৎ মৌখিক কোনো নির্দেশের চেয়ে লিখিত দলিলের ওপরই এখানে বেশি জোর দেওয়া হয়েছে। এখান থেকেই শুরু হয় আমাদের তৃতীয় পর্ব, মতানৈক্যের সৃষ্টি এবং ওমরের প্রতিক্রিয়া। পাঠ্য অনুযায়ী উমর ঠিক কি বলেছিলেন যদি আমরা দেখি, তিনি একটি পাল্টা মত প্রকাশ করে বলেন, নবীর রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে, আর আমাদের নিকট তো আল্লাহর কিতাব আছে, যা আমাদের জন্য যথেষ্ট। এখানে দুটো ব্যাপার খুব পরিষ্কারভাবে ফুটে ওঠে। প্রথমত, নবীর অসুস্থতার তীব্রতা নিয়ে তার গভীর উদ্বেগ, আর দ্বিতীয়ত, দিক নির্দেশনার জন্য তাদের কাছে থাকা আল্লাহর কিতাবই যে পর্যাপ্ত, সেই ব্যাপারে একটা দৃঢ় বিশ্বাস। এখন এই জায়গাটা কিন্তু সত্যি খুব ইন্টারেস্টিং। মানে একই ঘরে তৈরি হওয়ার সম্পূর্ণ দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গির একটা স্পষ্ট বৈপরীত্য আমরা এখানে দেখতে পাচ্ছি। একদিকে প্রস্তাব দেওয়া হচ্ছে ভবিষ্যৎ বিভ্রান্তি এড়াতে নতুন একটা লিখিত বিবৃতি তৈরি করার, আর অন্যদিকে যুক্তি দেওয়া হচ্ছে যে নবীর বর্তমান শারীরিক কষ্ট বিবেচনায় নতুন করে কিছু লেখার কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহর কিতাবই তো নির্দেশনার জন্য যথেষ্ট। আর এই দুটো চিন্তার সংঘর্ষ থেকেই কিন্তু পরের পরিস্থিতির তৈরি হয়। আর এই মতপার্থক্যের ফল কি দাঁড়ালো? খুব দ্রুতই কিন্তু পুরো পরিস্থিতিটা একটা বিশৃঙ্খল রূপ নিল। পাঠ্যটিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সাহাবীদের মধ্যে মতানৈক্য দেখা দিল, আর সেখানে ব্যাপক শোরগোল বেড়ে গেল। ভিন্ন ভিন্ন মতামতের কারণে ঘরের ভেতরের কোলাহল একবারে চরম আকার ধারণ করল। এই অংশটা পড়লে বোঝা যায় মানুষের তীব্র আবেগ আর ভিন্ন দৃষ্টিভঙ্গি কিভাবে মুহূর্তের মধ্যে একটা জায়গাকে কতটা উত্তপ্ত করে তুলতে পারে। এরপর কি হল?
সেটাই আমাদের চতুর্থ পর্ব, নবীর প্রতিক্রিয়া এবং স্থান ত্যাগের নির্দেশ। পাঠ্য অনুযায়ী নবীর চূড়ান্ত নির্দেশটা কিন্তু একদম পরিষ্কার ছিল। তিনি বললেন, তোমরা আমার কাছ থেকে উঠে যাও, আমার নিকট ঝগড়া বিবাদ করা অনুচিত। ব্যাস, এই কথার মাধ্যমেই তিনি সেই বিবাদ আর কোলাহলের একটা অবসান টানলেন। তিনি তার সামনে এ ধরনের বাদানুবাদকে সম্পূর্ণ অনুচিত বলে ঘোষণা করলেন এবং সবাইকে চলে যেতে বললেন। আর সেই সাথে ওই লিখিত বিবৃতি দেওয়ার যে আলোচনাটা চলছিল সেটাও কিন্তু সেখানেই শেষ হয়ে গেল। সবশেষে আমরা চলে এসেছি আমাদের পঞ্চম পর্বে, ইবনু আব্বাসের আক্ষেপ এবং একটা ভীষণ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নোট। পুরো ঘটনার শেষে ইবনু আব্বাস তার গভীর আক্ষেপ প্রকাশ করে বলছেন, হায় বিপদ, সাংঘাতিক বিপদ, আল্লাহর রাসূল এবং তার লেখনীর মধ্যে যা বাঁধ সেধেছে। অর্থাৎ বর্ণনাকারী এই পুরো কোলাহল আর মতানৈক্যটাকে একটা বিশাল বড় সুযোগ হাতছাড়া হওয়া হিসেবে দেখছেন। তার দৃষ্টিতে ওই লিখিত বিবৃতিটা না পাওয়া মানে একটা সাংঘাতিক বিপদ বা দুর্ভাগ্যজনক ব্যাপার। এটা কিন্তু একজন নির্দিষ্ট ঘটনার ওপর একজন নির্দিষ্ট ব্যক্তির সম্পূর্ণ নিজস্ব একটা ঐতিহাসিক মূল্যায়ন। তবে গল্প কিন্তু এখানেই শেষ নয়। মূল নথিতে সংযুক্ত থাকা একটা ব্যাখ্যা বা নোটে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে, যদিও মনে হতে পারে ইবনু আব্বাস সরাসরি এই ঘটনাটা দেখেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ব্যক্তিগতভাবে এই ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী ছিলেন না। তিনি যখন পরবর্তীতে এই হাদিসটা বর্ণনা করতেন, তখন তিনি আক্ষেপের কথাটা বলতেন। একজন প্রত্যক্ষদর্শী আর একজন পরবর্তী বর্ণনাকারীর মাঝখানের এই পার্থক্যটা ইতিহাস পড়ার ক্ষেত্রে যে কতটা গুরুত্বপূর্ণ তা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। আমরা যদি সম্পূর্ণ দলিলের একেবারে শেষের দিকে তাকাই, তাহলে ব্র্যাকেটের ভেতর এই ঐতিহাসিক স্পষ্টীকরণটা দেখতে পাব। ভাবলে অবাক লাগে, তাই না? প্রাচীনকালের এই সংকলকরা তথ্য সংরক্ষণের ব্যাপারে কতটা সতর্ক ছিলেন। তারা শুধু ঘটনা বলে খালাস হননি, বরং বর্ণনার ধরন আর বর্ণনাকারীর অবস্থান নিয়েও পরিষ্কার তথ্য দিয়ে গেছেন, যাতে ভবিষ্যতে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি না হয়। আজকের এই আলোচনার একেবারে শেষে এসে একটা প্রশ্ন কিন্তু খুব স্বাভাবিকভাবেই মাথায় আসে, যে মানুষটা সরাসরি একটা ঘটনা নিজের চোখে দেখেছেন আর যে মানুষটা পরবর্তীতে সেই ঘটনা বর্ণনা করছেন, এই দুজনের ভেতরের পার্থক্যটা বুঝতে পারা আমাদের ইতিহাস বিশ্লেষণের চোখটাকে ঠিক কতটা পাল্টে দেয়। এটা শুধু আজকের এই পাঠ্যের জন্য নয়, বরং পৃথিবীর যে কোনো ঐতিহাসিক দলিল পর্যালোচনার ক্ষেত্রে দারুণ একটা চিন্তার বিষয়। এই ধরনের সূক্ষ্ম পার্থক্যগুলো আমাদের শেখায় কিভাবে আরও গঠনমূলক আর বিশ্লেষণাত্মক দৃষ্টিকোণ থেকে প্রাচীন গ্রন্থগুলো পড়তে হয়। আশা করি আজকের এই বিশ্লেষণটি আপনাদের সবাইকে নতুন করে ভাবতে সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।